আবারও পাকিস্তান ভারত মুখোমুখি হচ্ছে, একে অপরের মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দিয়েছে। আগামী ডিসেম্বরে জামাতের নতুন আমির নির্বাচিত হবে, ডাক্তার শফিকুর রহমান থাকবে না। তাদেরকে আমি ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য একটু কথা বলবো। যাদের ধৈর্য আছে শেষ পর্যন্ত যদি শুনেন, তাহলে আপনারা জামাতের উপরে বিস্তারিত বুঝতে পারবেন। 7টি কারণে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। আবারও ইউনুস সাহেব যায় আপনার লন্ডনে আমেরিকাতে আবার সেই বোমা ফালাই দিয়ে আসছে যে ভারত তো চায় হাসিনা সদর্পে বাংলাদেশে ফেরত আসুক, এই সমস্ত কথা বলে আবার সম্পর্ক মোটামুটি একটু তলানিতেই চলে গেছে। এবং জামাতের আমির বলছেন দরকার হলে ভারতের সাথে যুদ্ধ করবো। তারপরে ভারতকে বাংলাদেশ কোনোভাবে ছাড় দিচ্ছে না। রাজনীতিতে একটা বিরাট সুখবর, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই। বিএনপিকে অগ্রাহ্য করেই চূড়ান্ত সফলতা আসছে এবং জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। 7টি কারণে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। আপনারা জানেন, বাংলাদেশের মানুষ এখন একটি পরিবর্তন চায়। 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো মানুষ এখন আর হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, নিপীড়ন, নির্যাতন, এই ধরনের পুরাতন রাজনৈতিক শিষ্টাচারে আর ফিরে যেতে চায় না। নতুন রাজনীতি গঠন করার জন্যই আজ তারা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ রাজনীতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য এখন তাদের বিশ্বস্ত হাতিয়ার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা জানেন, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের সিংহভাগ দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্তে। এই ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি যে 7টি কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হতে পারে, আমার বিশ্লেষণে সেই 7টি বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই জামাত কেন ক্ষমতার দ্বার প্রান্তে। প্রথম কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতায় বর্তমান সময়ের সবচাইতে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী গত প্রায় 1 বছর পর্যন্ত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের যে সুসম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সকল রাষ্ট্রের রাষ্ট্রদূত সহ তারা আজকের জামাত ইসলামীর কার্যালয়ে এসে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করছেন, মতামত দিচ্ছেন, মত বিনিময় করছেন, সেটা আজকের জাতির কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আপনারা জানেন যে রাজনৈতিক পট পরিবর্তন হলে নতুন সরকার গঠিত হওয়ার একটি সিগন্যাল আমরা সাধারণত লক্ষ্য করি কূটনৈতিক তৎপরতার উপর ভিত্তি করে। তো জামাত ইসলামীর চাইতে কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে গত 1 বছরে অন্য কোনো রাজনৈতিক দল এগিয়ে নেই, বরং প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনই জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশে যে মিশনগুলো কাজ করছে সেই মিশনের রাষ্ট্রদূতগণ তার সাথে সাক্ষাতে মিলিত হচ্ছেন, জানতে চাচ্ছেন সরকার গঠন করলে জামাত কিভাবে এগিয়ে যাবে, কি তাদের কর্মপদ্ধতি এদেশের নারীদের জন্য, এদেশের ভিন্ন ধর্মের মানুষের জন্য, এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, এদেশের বিরোধী দল সরকারি দলের জন্য জামাতের কি কর্মপদ্ধতি রয়েছে, সার্বিক সকল বিষয় তারা খোঁজ নিচ্ছেন। পাশাপাশি ব্যবসা বান্ধব, বিদেশের বিভিন্ন রাজনৈতিকভাবে তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখবে, এই সকল বিষয়ে তারা রেগুলার তাদের সাথে যোগাযোগ রাখছেন। সেখান থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আগামীর সরকার গঠন করবে। 2, রাজনৈতিকভাবে সুশৃঙ্খল এবং বাংলাদেশে এখন সবচাইতে নমিনেশন যাদের 300 আসনে কনফার্ম, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা জানেন, জয়যুক্ত হতে হলে একটা অন্যতম প্রধান শক্তি হচ্ছে সুশৃঙ্খল সংগঠন যাদের থাকবে তারাই জয়যুক্ত হবে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের এখনও তাদের সেই সকল নেতৃত্ব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি। যারা নির্বাচনের কথা বলছি, আমরা অনেক রাজনৈতিক দলই এখন পর্যন্ত সেই নির্বাচনে তাদের দলীয় প্রার্থী নমিনেশন কনফার্ম করতে পারেনি, বরং তাদের এক একটি জায়গায় 10 জন, 12 জন, 15 জন পর্যন্ত যুদ্ধে লিপ্ত রয়েছে যে কে সেখান থেকে তাদের দলের নমিনেশন পাবেন। পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামী তাদের দলের শৃঙ্খলার পরিচয় দিয়ে 300 আসনেই তাদের প্রার্থী এবং তাদের সাথে যারা জোট করবেন জোটেরও প্রার্থী প্রায় সকল আসনেই কনফার্ম হয়ে রয়েছে। শুধুমাত্র তাদের সমঝোতা হলেই সেই সকল প্রার্থীদের তালিকা কিন্তু সামনে চলে আসবে। সেই কারণে আমি মনে করি যে জামাত ইসলামী সরকার গঠন করতে যাচ্ছে। 3 নম্বর কারণ হচ্ছে জুলাই বিপ্লবে জামাত ইসলামীর অবদান, শিবিরের অবদান। বাংলাদেশের মানুষ বাস্তবতা জানে এবং তারা স্বীকার করে যে এই দেশে 5ই আগস্টকে সংগঠিত করা সম্ভব হতো না যদি সত্যিকার অর্থে জামাত শিবিরের নেতৃত্ব তারা সামনে সঠিকভাবে প্রতিফলন ঘটাতে না পারতেন কিংবা তারা সেই জায়গায় কৌশলী ভূমিকা নিতে না পারতেন।
5ই আগস্টের শেখ হাসিনাকে বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা তাড়িয়েছে তাদের মধ্যে অন্যতম অবদান হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশের সিংহভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। অতএব সে কারণে আমি মনে করি এই বিপ্লব যাদের হাত দিয়ে হয়েছে তাদেরকেই বাংলাদেশের মানুষ বেছে নেওয়ার জন্য বসে আছে এবং তাদের কারণেই আজকের বাংলাদেশের মানুষ একটু হলেও স্বাধীনতা পেয়েছে এবং গণতন্ত্র খুঁজে পাচ্ছে বলে মনে হচ্ছে। 4 নম্বর কারণ, শহীদ ও নির্যাতনের দল হচ্ছে জামাত। বাংলাদেশে 2013 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সবচেয়ে বেশি কোনো রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে যদি জেলের মধ্যে নিয়ে খুন করা হয়, তারপরে তাদেরকে বিনা বিচারে তাদের সেখানে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, কাউকে জেলখানায় ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামীর শীর্ষ প্রায় 11 জন নেতা যাদেরকে এখন পর্যন্ত বিভিন্ন মামলায় মিথ্যা নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে, 5 থেকে 6 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাশেম আলী, তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, গোলাম আজম সাহেব, এরকম করে বিভিন্ন নেতাদেরকে তারা হত্যা করেছে। আজকের সেই জায়গায় গোলাম আজম সাহেব সহ যাদেরকেই হত্যা করেছে সেই হত্যার নজরানা কিন্তু বাংলাদেশের জনগণ এখন নিতে চাচ্ছে। আমি মনে করি গত 16 বছরে সবচেয়ে বেশি নেতাকর্মী গুম, খুন, আয়নাঘর, নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামীর এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। বিশেষ করে আপনারা জানেন যে আয়নাঘর প্রতিষ্ঠিত করেছিল আওয়ামী লীগ, সেই আয়নাঘর থেকে আমরা 2 জন ব্যক্তিকে 5ই আগস্টের পরে ফেরত পেয়েছি। তার মধ্যে হচ্ছেন একজন গোলাম আজমের সন্তান আর একজন হচ্ছে মীর কাশেম আলীর সন্তান। এই 2 জনকেই আমরা কিন্তু আয়নাঘরের চাক্ষুষ প্রমাণ হিসেবে জাতির কাছে পেয়েছি। অতএব জামাত ইসলামী এই সকল জুলুম, নির্যাতন এবং শহীদদের দল হিসেবে থাকার কারণেই আজকে তারাই আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবেন, এটাই বাস্তবতা। 5 নম্বর হচ্ছে জনগণ এখন একটি পরিবর্তন চায়। সেই পরিবর্তন হচ্ছে নতুনত্ব চায়। জনগণ আর হিংসা চায় না, বিভেদ চায় না। জনগণ কারোর সাথে কোনো ধরনের শত্রুতা চায় না, মামলা হামলার রাজনীতিতে আর জড়াতে চায় না। জনগণ প্রতিদিন আর নতুন করে খুনাখুনি চায় না। এই সকল অপরাজনীতি রুখতেই জনগণ দেখেছে গত 1 বছর সবচেয়ে কারা ক্লিন ইমেজে বাংলাদেশের রাজনীতি করেছে। সে কারণে জনগণই এখন নিজ দায়িত্বে পরিবর্তন চায়। এমনও দেখেছি আমি ক্যাম্পেইন করে যে বাংলাদেশের জনগণ অনেক জায়গায় ক্যান্ডিডেটকেও হয়তো চেনে না, কিন্তু তারা বাংলাদেশ জামাত ইসলামকে চেনে, দাঁড়িপাল্লাকে চেনে এবং তারা সে কারণেই পরিবর্তনটা করতে চায় তাদের উপরে ভর করে। আজ সে কারণে আমার মনে হচ্ছে জনগণ যেখানে শক্তিশালী এবং সত্যিকার অর্থে জনগণ যেখানে পরিবর্তন চায় সেখানে পৃথিবীর কেউ তাদেরকে দবিয়ে রাখতে পারে না। এবং এই কারণেই, বাস্তবসম্মত কারণেই জনগণ পরিবর্তন চায় বিদায়ী জামাত ইসলামী আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং ডাক্তার শফিকুর রহমান সাহেবই সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। 6 নম্বর কারণ হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের লিডারশিপ। আপনারা জানেন তিনি সকল রাজনৈতিক দলের কাছে এখন একটি আলোচনার পাত্রে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের সিংহভাগ মানুষ মনে করে যে বাংলাদেশকে নিরাপদ নেতৃত্ব দিতে হলে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিকল্প নেই, যিনি এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিক্ষার্থী, সাংবাদিক, ছাত্র, ছাত্রী, কৃষক, শ্রমিক জনতা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে শান্তিতে রাখতে পারবেন এবং সেটা রাখার মানসিকতা আছে, তার নাম ডাক্তার শফিকুর রহমান। তার এই লিডারশিপের কারণেই আজকের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন দলে দলে জামাত ইসলামকে ভোট দিতে প্রস্তুত এবং তার নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত। আমার বিশ্বাস ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই উদারতা, আন্তরিকতা, প্রজ্ঞা, একনিষ্ঠ প্রচেষ্টা এবং দেশপ্রেম বাংলাদেশ জামাত ইসলামীকে এগিয়ে নিয়ে আগামী রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে, কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশে যে ঐক্যের প্রচেষ্টা অব্যাহত আছে, আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল মিলে সমঝোতার ভিত্তিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সমঝোতাও হচ্ছে মূলত ডাক্তার শফিকুর রহমান সাহেবের উদারতা এবং আন্তরিকতার কারণে। তিনি চৌকাশ নেতৃত্বকে সামনে নিয়ে আসতে চাচ্ছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে বিভিন্ন মতের মানুষদেরকে নিয়ে সংসদ সাজাতে চাচ্ছেন। তিনি এককভাবে কোনো নিজের মানুষদেরকে নিয়ে সংসদ চালাতে চান না, বরং বাংলাদেশটাকে সমগ্র মানুষকে একত্র করে সঠিক নেতৃত্ব তিনি প্রতিষ্ঠিত করতে চান। এবং সে কারণে অনেক সময় মতদ্বৈততা থাকা সত্ত্বেও ভিন্ন আদর্শের মানুষদেরকেও তিনি মূল্যায়ন করছেন। আর এই নেতৃত্বের কারণেই জামাত ইসলামের প্রতি মানুষের দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান ভারত যাচ্ছেন অক্টোবর মাসের 16 তারিখে একটা সম্মেলনে যোগ দিতে। সম্মেলন হলো আইপিসিসিআর। আইপিসিসিআর হলো জাতিসংঘে যতগুলো দেশ পার্টিসিপেট করেন তাদের সেনাপ্রধানদের নিয়ে এই অনুষ্ঠানটা করা হয়, এই সম্মেলনটা করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশ আছে, ইউরোপের মধ্যে ফ্রান্স আছে, অস্ট্রেলিয়া আছে, ওদিকে রুয়ান্ডা, বাংলাদেশ, নেপাল, অন্যান্য বহু দেশ আছে। এতগুলো নাম লাইবা বললাম। আপনারা জানেন পাকিস্তানও এই জাতিসংঘের এই কার্যক্রমে আছে, কিন্তু পাকিস্তানকে দাওয়াত দেওয়া হয়নি। ভারত থেকে পাকিস্তানের সেনাপ্রধানকে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু বাংলাদেশের সেনাপ্রধানকে দাওয়াত দেওয়া হয়েছে সস্ত্রীক। এখানে যারা যান এই সম্মেলনে তারা সবাই নিজের ওয়াইফকে নিয়ে যান। এটা নিয়ে আজকে 3-4 দিন যাবৎ বিভিন্ন ধরনের আলোচনা। সেনাপ্রধানকে যাচ্ছেন, গতকালকেও শুনলাম যে আইএসপিআর থেকে বললো এখনও কোনো ডিসিশন হয় না, আমন্ত্রণ পেয়েছে। এখন এই যাচ্ছেন কি যাচ্ছেন না নিয়ে অনেক ধরনের আলোচনা কিন্তু বাজারে চলতেছে আজকে 2 দিন যাবৎ। কেউ কেউ বলতেছেন যে সেনাপ্রধান যে কয়েকদিন আগে মালয়েশিয়াতে গিয়েছিল, মালয়েশিয়াতে এরকম একটা আর্মিদের সম্মেলন ছিল, সেখানে গেছিল। যখন আমাদের প্রধান উপদেষ্টা আমেরিকায় ছিল, ওইখানে গিয়ে নাকি উনি ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর সাথে সাক্ষাৎ করছেন। এমন একটা নিউজ অনেকেই বলতেছে, যে যার মতো নিউজ বলে, কিন্তু আসলে খবর নিয়ে দেখা গেছে ঠিক ওই সম্মেলনে, মালয়েশিয়ার সেই সম্মেলনে
আপনার ভারতীয় সেনাপ্রধান জানি নাই, অথচ বাংলাদেশে কিন্তু নিউজ একটা গ্রুপ করে ফেলছে যারা সেনা বিরোধী, যারা সেনাপ্রধানের বিরোধী, তারা করে ফেলছে অলরেডি যে উনি তো যে মালয়েশিয়াতেও ভারতীয় সেনাপ্রধানের সাথে দেখা করছেন এবং সাক্ষাৎ করছেন। তার মানে এখন আবার ইন্ডিয়াতে যাচ্ছে সাক্ষাৎ করতে। তার মানে কি? তার মানে কি বাংলাদেশে কি নতুন কোনো একটা পরিবর্তন আসতেছে? এবং যেহেতু ওয়াইফ নিয়ে যাচ্ছে, এবং আপনারা জানেন সেনাপ্রধানের ওয়াইফ হাসিনার ফুফাতো বোন বা খালাতো বোন, আমি ঠিক জানি না, যারা জানেন একটু কমেন্ট করে জানেন, হাসিনার বোন হয়। তার মানে উনি কি হাসিনার সাথে দেখা করতে গেছেন বা যাচ্ছেন? বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক মোটামুটি ভালো না, আমরা সবাই জানি। বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ ভারত বিরোধী, এবং সরকারের বিভিন্ন মহলও ভারত বিরোধী, এবং সরকারের বিভিন্ন অংশীজনরাও ভারত সম্পর্কে অনেক ধরনের কথা বলেন। ভারতরাও আমাদেরকে ছেড়ে কথা বলেন না। বিভিন্ন চ্যানেলগুলো এমনভাবে পচাইছে আমাদের দেশটাকে যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন ভারত বিরোধী হয়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু ভারত বিরোধী ছিল না, তাদের কথাবার্তায় ভারত বিরোধী হয়েছে। সেটা একটু প্রশমিত হয়েছিল ইদ্রিস সাহেবের সাথে নরেন্দ্র মোদী দেখা করার পর। এই সমস্ত আলোচনা সমালোচনা একটু কম ছিল, কিন্তু আবারও ইদ্রিস সাহেব যায় আপনার লন্ডনে আমেরিকাতে আবার সেই বোমা ফালাই দিয়ে আসছে যে ভারত তো চায় হাসিনা সদর পেয়ে বাংলাদেশে ফেরত আসুক। এই সমস্ত কথা বলে আবার সম্পর্ক মোটামুটি একটু তলানিতেই চলে গেছে, এবং জামাতের আমির বলছেন দরকার হলে ভারতের সাথে যুদ্ধ করবো। তারপরে ভারতকে বাংলাদেশ কোনোভাবে ছাড় দিচ্ছে না, ভারত চুপচাপ আছে। কিন্তু এই যে ইদ্রিস সাহেবের মন্তব্য নিয়ে এবং নায়েবে আমিরের মন্তব্য নিয়ে কিন্তু ভারত কোনো রকম এখন পর্যন্ত কোনো সংবাদ করে, তারা চুপচাপ আছে। মূল প্রসঙ্গ হলো এই যে সম্মেলনটা হচ্ছে, এটা কাদের জন্য? এটা হচ্ছে যারা জাতিসংঘের সৈন্য পাঠায়া থাকে। আপনারা জানেন বাংলাদেশ পৃথিবীতে তৃতীয় বৃহত্তম দেশ, জাতিসংঘে সৈন্য পাঠায়। আমাদের দেশের সৈন্যের সংখ্যা 5,685। সবচেয়ে বেশি পাঠায় নেপাল, বোধহয় 7,000-এর ঘরে আছে। তারপর একটু কম আছে রুয়ান্ডা, তারপরে আমরা 3 নম্বরে আছি। মানে এটা একটা ইম্পর্টেন্ট মিটিং, এখানে যাওয়া যেতে পারে, এরকম একটা কথা অনেকেই বলছেন। বা অনেকেই বলছেন না যাওয়ার দরকার নেই, যায় উনি হাসিনার সাথে দেখা করবেন, হাসিনা দিল্লিতে আছে, এগুলো একটা ঝামেলা হবে। এই সমস্ত কন্ট্রোভার্সি আজকে 2-3 যাবত চলতেছে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা যে যার মতো করছে, যারা সেনাপ্রধানকে দেখতে পারেন না তারা নেগেটিভ কথা বলতেছেন, যারা সেনাপ্রধানকে দেখতে পারেন বা আওয়ামী লীগ করেন তারা অন্যরকম কথা বলতেছেন। যদিও আওয়ামী লীগের সাথে কিন্তু এখন সেনাপ্রধানের সম্পর্ক ভালো না, কারণ আওয়ামী লীগও বলতেছে যে সেনাপ্রধানের জন্য আজকে দেশে এই অবস্থা হয়েছে। আসলে সেনাপ্রধান কোথায় যাবে? সেনাপ্রধানকে না দেশের মানুষ কিছু একটা অংশ পছন্দ করেন, না আওয়ামী লীগ পছন্দ করেন। এখন কথা হচ্ছে যে সেনাপ্রধান তো সে তার ডিসিশন যদি সে নেয়, সেখানে কে বাধা দিবে? বাধা দিলে একটা সরকারের সাথে একটা কনফ্লিক্টে আসবে। সেগুলো ঝামেলা দেখার জন্য সবাই আমরা বসেছিলাম। গতকালকে পর্যন্ত নিউজ দেখলাম আইএসপিআর বলে আমরা দাওয়াত পাইছি, কোনো ডিসিশন হয় নাই, সেনাপ্রধান যাবে কি যাবে না। কিন্তু আজকে একটু আগে ডিসিশন দেখলাম আইএসপিআর থেকে, সেনাপ্রধান এই অনুষ্ঠানে যাচ্ছে না, এই কনভেনশনে যাচ্ছে না। কারণটা কি? কারণটা হলো উনি কোনো নতুন করে কন্ট্রোভার্সি চালু করতে চায় না। কারণ বাংলাদেশের মানুষ এমনিতেই গল্প বানানির মাস্টার, আমরা কিন্তু চান্স পেলেই গল্প বানাই। তো উনি ভাবতেছেন আমি যদি যাওয়ার পরে তো আমি যদি কোথাও দেখাও না করি, আমি যদি হাসিনার সাথে কথাও না বলি, সেটা নিয়েও কথা বলবে হাসিনার সাথে দেখা করতে গেছে। আর যেহেতু এখানে বউ নিয়ে যেতে হয়, ওয়াইফে রাইখা গেলেও এটা কেমন দেখা যায়, সবাই ওয়াইফ নিয়ে আসবে, আমি ওয়াইফ নিয়ে যাবো না। এখন আমার ওয়াইফ যদি যায়, আমার ওয়াইফ তো আফটারঅল হাসিনার বোন, সে যদি দেখা করতে চায় দেখা করলো না মনে করেন, কিন্তু এটা নিয়ে গল্প হবে যে আমার ওয়াইফ যদি একটু মার্কেটিংয়ে যায়, এটা সেনাপ্রধানের ভাবনা, আমি যেটা বুঝতেছি। মনে করেন আমি কনভেনশনে গেলাম, আমার ওয়াইফ একটু মার্কেটিংয়ে গেলো, তাহলে দেখবেন ওই পাপ্পারাজিরা পিছনে লেগে গেছে, একটা নিউজ করে দিল যে সেনাপ্রধানের ওয়াইফ হাসিনার সাথে দেখা করতে গেছে। বা আমি যদি কোনো কারণে একটু বাইরে যাই, এইটা নিয়ে হয়তো কথা উঠবে। দেখা গেলো আমি যদি যাইতাম হয়তো তার সাথে কথাই বলতাম না, কিন্তু আমি কথা না বললেও বাংলাদেশে এটা নিউজ হবে। এই সমস্ত কারণে সেনাপ্রধান বিভিন্ন রকম উস্কানিমূলক কথাকে স্থিমিত করবার জন্য, মানুষকে কনফিউশনে না থাকার জন্য, মানুষ যেন দ্বিধাদ্বন্দ্বে না থাকে, নতুন কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা দেশের রাজনীতিতে বা দেশের যে সামরিক অবস্থা কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এই সমস্ত কন্ট্রোভার্সিতে না থাকার জন্য সেনাপ্রধান ডিসিশন নিয়ে নিছে অলরেডি। আজকে উনি যাচ্ছেন না। এখন উনি যাচ্ছেন না বলে এখন অনেকে মন্তব্য করতেছেন, হ্যাঁ এটা কি ঠিক হলো নাকি, বা বাংলাদেশ তৃতীয় বৃহত্তম দেশ, জাতিসংঘে যাওয়া উচিত ছিল। এই লোকগুলাই কিন্তু আবার 2 দিন আগে বলছে উনি কেন যাবেন, বাংলাদেশের সাথে ভারতের অবস্থা ভালো না, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো না, উনি গেলেই কন্ট্রোভার্সি হবে। সেই লোকগুলাই আবার এই ধরনের কথা বলতেছে। মানে সিচুয়েশনটা এখন এমন জায়গায় চলে গেছে, দিল্লি का लड्डू जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। এবং এই নিউজটাকে আরও কন্ট্রোভার্সিয়াল করে দিয়েছে কেন জানেন? কালের কণ্ঠ এবং আরেকটা পত্রিকা যুগান্তর, 2টা কিন্তু নিউজ দিছিল, দিয়ে আবার এটা উঠায় ফেলাইছে, মানে নিউজ ডিলিট করে দিছে। একমাত্র BDNews.com ওরা নিউজটা রাখছে, কালের কণ্ঠ উঠায় ফেলাইছে, যুগান্তরও উঠায় ফেলাইছে। এখন নিউজ আপনি ছাপাইয়া যদি উঠায় ফেলান, ওইখানেও একটা কিছু গন্ধ পাওয়া যায়। এই গন্ধটা নিয়েও এখন আলোচনা হচ্ছে, ওরা কেন উঠাইলো। কিন্তু সমস্ত আলোচনার মধ্যেই সেনাপ্রধান নিজে ডিসিশন দিয়ে দিয়েছেন, উনি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চান না, উনি কোনো রকম মুখরোচক আলোচনা শুনতে চান না, উনি কোনো রকম মানুষের সমালোচনা বা মানুষের বানোয়াট গল্প শুনতে চান না। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।